আমরা এবার চলে এসেছি মূল গল্পে। তো মূল গল্পে ঢোকবার আগে চলো গল্পের মূল চরিত্রগুলোর নামগুলো জেনে নেই এবং তাদের সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিই। প্রথমত গল্পের চরিত্রতে যে আসে সে হচ্ছে অন্তু। অন্তুর সাথে এই গল্পের মূল যে চরিত্র সেটি হচ্ছে কাজল মামা, এবং এছাড়াও পার্শ্ব চরিত্র হিসেবে আমরা অন্তুর মাকে দেখতে পাই। প্রথমত অন্তু, যে বয়সে একজন কিশোর। অন্তুর সবেমাত্রই পরীক্ষা শেষ হয়েছে এবং সামনে 21শে ফেব্রুয়ারি। তো অন্তুর গল্প শুনতে খুবই ভালো লাগে, এবং সেই গল্প যদি মুক্তিযুদ্ধ সাথে জড়িত হয়, সেই গল্প যদি আমাদের ইতিহাসের সাথে জড়িত হয়, তাহলে তো আরও কথাই নেই। তো অন্তু যখন জানতে পারে যে তার কাজল মামা আসলে একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি হচ্ছেন দেশের ইতিহাস সম্বন্ধে এবং দেশের ঘটনাগুলো সম্বন্ধে অনেক বেশি ওয়াকিবহাল, তখন স্বভাবতই অন্তুর আগ্রহ আরও বেড়ে যায়। তো সে মামার কাছ থেকে কাহিনী শুনতে চায়, যার কারণে সে মামাকে চিঠি লিখে ফেলে। তো তখন কাজল মামার আমরা কিছু ব্যাপার দেখতে পাই, যিনি একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি পড়াশোনা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে যখন তিনি দেখলেন এই দেশের মানুষ অত্যাচারিত হচ্ছে এবং এই দেশে 25শে মার্চের মতো একটা কালো রাতের মতো ঘটনা ঘটে গেছে, তিনি সব কিছু ছেড়ে দিয়ে তার গ্রামের বাড়ি চলে আসলেন। গ্রামের বাড়ি এসে তিনি এই গ্রাম সে গ্রাম ঘুরে মানুষদেরকে উৎসাহিত করছিলেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য, এবং তাদেরকে একজোট করে তিনি তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে মুক্তিযুদ্ধে যোগদান করেছেন। তো কাজল মামার এই গল্পটি শুধুমাত্র যে একজন কাজল মামার গল্প তা কিন্তু না। এরকম কাজল মামা বা এই ধরনের মুক্তিযোদ্ধা আমাদের দেশে হাজার হাজার রয়েছেন। লেখক কিন্তু শুধুমাত্র একজন কাজল মামার কথা বোঝাতে চাননি এখানে, তিনি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার কথাই এভাবে বোঝাতে চেয়েছেন। এরকম অনেক মানুষই অনেক জায়গায় নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধে তারা জড়িত হয়েছেন। তো আমরা সবসময় আমাদের শহীদ রুমির কথা শুনে থাকি, আমরা শহীদ আজাদের কথা শুনে থাকি, শহীদ বদির কথা শুনে থাকি। এই মানুষগুলো কিন্তু ঠিক এই গল্পের কাজল মামার মতোই ছিলেন। এই মানুষগুলোর যেই গ্রুপটা ছিল বা এদের যে দলটা ছিল তার একটা নাম ছিল, সেটা হচ্ছে ক্র্যাক প্লাটুন। তোমরা হয়তো এই নামটা শুনে থাকবে ফেসবুকে বা টিভিতে। এই ক্র্যাক প্লাটুনের ভয়ে পাকিস্তানের হানাদার বাহিনীরা কাঁপত, কিন্তু এই ক্র্যাক প্লাটুনে যারা ছিল তারা বেশিরভাগই ছিল ছাত্র। শহীদ রুমির কথা আমরা সবাই খুব ভালোভাবেই জানি যে তার আসলে এইচএসসি পরীক্ষা শেষ করে দেশের বাইরে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই শহীদ রুমি ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে, স্কলারশিপ বাদ দিয়ে সে দেশে যুদ্ধে গিয়েছে, দেশকে স্বাধীন করতে গিয়েছে। তো এইরকম গল্পগুলো কিন্তু অনেক মানুষের রয়েছে, যে গল্পগুলো হয়তো আমরা জানি না। আজকে জাহানারা ইমামের কারণে আমরা শহীদ রুমির গল্প জানি, আমরা শহীদ বদির গল্প জানি, আজাদের গল্প জানি। তো এইরকম শত শত শহীদ রুমি, শত শত কাজল মামা আমাদের আশেপাশেই রয়েছেন, যে গল্পগুলো আমরা হয়তো জানতেও পারবো না। কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই গল্প থেকে আমরা সেই শিক্ষাটা নিতে পারি যে এই মানুষগুলোর মনে কী ছিল, কেন তারা যুদ্ধ করেছেন, কিভাবে তারা যুদ্ধ করেছেন। এবং সর্বশেষ আমাদের পার্শ্ব চরিত্র অন্তুর মা, যিনি হচ্ছেন কাজল মামার বোন, এবং তিনি হচ্ছেন মূলত অন্তুকে বলেছিলেন কাজল মামার সম্বন্ধে যে কাজল মামা আসলে যুদ্ধের সময় কী কী করেছিলেন, যা দেখে অন্তুর যে মূল আগ্রহ সেই আগ্রহটি জেগেছিল। তো এই হচ্ছে গল্পের চরিত্রগুলোর সম্বন্ধে সাধারণ যেই আইডিয়াটা আমাদের থাকা দরকার, সেই ব্যাপারটা আমরা জানলাম। এবার হচ্ছে আমরা গল্পের ভেতরে প্রবেশ করব। গল্পের প্রথমে আমরা দেখতে পাচ্ছি অন্তুর মামাকে নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে কাজল মামাকে নিয়ে কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অন্তুর মামা বেশি একটা ঢাকা শহরে আসেন না। ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবুও আসে না। গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই বেঁধে গেল যুদ্ধ। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে হাজির। তারপর রাত দিন এই গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং, রাইফেল জোগাড় করে ট্রেনিং, আরও কত কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত কাজল মামা 1971 সালে কেমন ছিলেন
কোথায় ছিলেন? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তিনি যখন দেশের এই দুঃসহ অবস্থা দেখলেন, তিনি সেটি সহ্য করতে না পেরে তিনি মূলত তার গ্রামের বাড়িতে এসে ছেলেদেরকে জোগাড় করে তাদের মাঝে পশ্চিম পাকিস্তান বিরোধী যেই চিন্তাভাবনা সেগুলো তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলেন এবং নিজের দেশকে স্বাধীন করার যে উন্মাদনা, সেই উন্মাদনাটি তিনি মানুষগুলোর মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এবং সেটি করতে গিয়ে তিনি রাইফেল জোগাড় করে তাদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করেন। তো অন্তুর নানা অর্থাৎ কাজল মামার বাবা তাকে অনেক বকতেন, বাবা এসব করিস না, বিপদে পড়বি। কিন্তু কাজল মামা কি উত্তর দিয়েছিলেন? তিনি প্রত্যুত্তরে বলেছিলেন, বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবে। সাহস নিয়ে বলতো কাজল মামা। কথাগুলো খুব সাধারণ, এবার যুদ্ধ করব, স্বাধীনতা আসবে। কিন্তু ঠিক সেই সময়টাতে 1971 সালে কথাগুলো বলতে হলে আপনাকে অনেক সাহসী হতে হতো, আমাদেরকে অনেক সাহসী হয়ে কথাগুলো বলতে হতো। কারণ অপর পাশে পশ্চিম পাকিস্তান, যাদের হাতে সবচেয়ে নতুন অস্ত্রগুলো তাদের কাছে, তাদেরকে বিভিন্ন দেশ সাহায্য করছে ট্যাঙ্ক দিয়ে, প্লেন দিয়ে, কিন্তু আমাদের কাছে কিছুই নাই, শুধুমাত্র এই মনোবলটাই ছিল। তো সেই মনোবলের কথা লেখক হারুন হাবিব এই লাইনটি দিয়ে বোঝালেন যে বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে। তারা যখন এইরকম পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যাচ্ছিল, তাদের হাতে এত অস্ত্র, কিন্তু তারা তাও ভয় পায়নি। এই জিনিসটাই মূলত আমাদেরকে এখন দেখানো হলো এই লাইনটার মাধ্যমে। তো আমরা এগিয়ে যাই। সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু। বার্ষিক পরীক্ষার পর থেকে মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্তু, চিঠি লেখ মামাকে, বল এবার 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকায় আসে। আরও বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিকই চলে আসবে। বুদ্ধিটা অন্তুর মান হলেও এমন একটা কৌশল অন্তু কিন্তু আগেই চিন্তা করে ফেলেছে, যার কারণে কাউকে না জানিয়ে অন্তু কিন্তু তার মামাকে চিঠি লিখে ফেলেছে। তো সেও প্রায় 10-12 দিন হয়ে গেছে। আজ হচ্ছে 18 তারিখ। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় অন্তু কবে তার কাজল মামাকে চিঠি লিখেছিল, তাহলে আমাদের বলতে হবে 18 তারিখ হচ্ছে আমাদের গল্পটি যেদিন শুরু হয়েছে সেদিনের গল্প। এর আরও 10-12 দিন আগে চিঠি লেখা হয়েছে, অর্থাৎ 6 থেকে 8 তারিখের মধ্যে চিঠিটি লেখা হয়েছে। তো তার 3 দিন বাদেই হচ্ছে 21শে ফেব্রুয়ারি। ওর কেন যেন বিশ্বাস যে কাজল মামা আর কারোর কথা শুনুক বা নাই শুনুক, অন্তুর কথা অবশ্যই রাখবে এবং কাজল মামা ঢাকায় চলে আসবে। তো সেই আগ্রহে অন্তু সেদিন অনেক রাত পর্যন্ত জেগে আছে। তো অন্তু সাধারণত রাত 9টা থেকে 9:30টায় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ সে 10টারও উপর জেগে থাকলো। তো তার মা এই ব্যাপারটা দেখে বললেন, ঘুমাতে যাস না কেন? অন্তু তো কিছু খুলে বলে না। 11টা বাজতেই ওর চোখ ঘুমে বন্ধ হয়ে আসলো। অনেক দিনের অভ্যেস। লেপের নিচে ঢুকতে ঢুকতে সে কি গভীর ঘুম, কিন্তু ভোরবেলায় উঠেই সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। লেপ থেকে বেরিয়ে এক লাফে উঠে বসলো সে বিছানায়। মামা বললেন, ভালো আছিস তুই অন্তু? শেষ রাতে ট্রেনে এলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অন্তু বলে, আজ কিন্তু 19 তারিখ, তা তো জানো মামা, 2 দিন বাদেই 21শে ফেব্রুয়ারি। তো কাজল মামা কবে ঢাকায় এসেছেন এই তারিখটা আমাদের মনে রাখতে হবে। কাজল মামা অন্তুর চিঠি পেয়ে ঢাকায় এসেছেন 19 তারিখ 21 ফেব্রুয়ারির 2 দিন আগে। তো অন্তুর এই কথা শুনে তার মামা কি বলেছিলেন? নিশ্চয়ই তার মামা তাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সেই গল্পটা আমরা এর পরের ভিডিওতে জানবো, যে কোথায় কোথায় কাজল মামা অন্তুকে নিয়ে ঘুরতে গিয়েছেন এবং কিভাবে অন্তুকে তিনি ইতিহাসগুলো সম্বন্ধে জানিয়েছেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।